প্রিয় ভাইয়া ও আপুরা, আজকে আমরা রসায়নের নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি, যার নাম হচ্ছে পদার্থের গঠন বা স্ট্রাকচার অফ ম্যাটার। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমাদের চারপাশে যে জিনিসগুলো রয়েছে সেগুলো আসলে কি দিয়ে তৈরি। যেমন তোমার পড়ার টেবিলটি কাঠের অথবা প্লাস্টিকের হতে পারে, এর ভিতরের উপাদানটা আসলে কি? এই প্লাস্টিক বা কাঠ আসলে ভিতরে কি উপাদান দিয়ে তৈরি? আবার তোমার গ্লাসে বা মগে যে পানিটি রাখা আছে, তোমার মনে এই প্রশ্নটাও জাগতে পারে যে এই পানিটাই বা আসলে কোন পদার্থে তৈরি। এমনকি আমাদের জানালার যে গ্রিল কিংবা আমাদের লোহার দরজা রয়েছে অনেকের বাসা বাড়িতে, এই জানালার গ্রিল এবং এই লোহার দরজা, তার ভেতরের উপাদানটা আসলে কি? লোহার ভিতরে কি শুধু লোহাই আছে নাকি অন্য কোনো পদার্থ আছে? এমনকি তোমার মনে এই প্রশ্নটাও চলে আসতে পারে যে আমাদের শরীরই বা কোন পদার্থ দিয়ে তৈরি। হ্যাঁ, তোমাদের মতন প্রাচীন যে দার্শনিকরা ছিলেন তারাও এই নিয়ে বহু চিন্তা ভাবনা করেছেন। এবং প্রাচীন গ্রিক দার্শনিক যারা ছিলেন তারা ভাবতেন যে আমাদের মাটি, পানি, বায়ু এবং আগুন ইত্যাদি হচ্ছে মৌলিক পদার্থ, আর অন্য সকল যে সকল বস্তু রয়েছে সেগুলো এই মৌলিক পদার্থের সমন্বয়ে বা মিশ্রণে তৈরি। এবং আমি চ্যাপ্টার 1-এ তোমাদের বলে এসেছিলাম যে গ্রিক বিজ্ঞানী এবং গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস সর্বপ্রথম বলেছিলেন যে প্রতিটি পদার্থের একটি একক রয়েছে যা অতি ক্ষুদ্র আর অবিভাজ্য। তিনি তার নাম কি দিয়েছিলেন তোমাদের কি মনে আছে? তিনি তার নাম দিয়েছিলেন অ্যাটমস, যার অর্থ হচ্ছে যাকে আর ভাগ করা যায় না। কিন্তু কোনো বৈজ্ঞানিক পরীক্ষা দিয়ে এটা তখন প্রমাণ করা সম্ভব হয়নি বলে এটা গ্রহণযোগ্যতাও পায়নি। কিন্তু ধীরে ধীরে পরবর্তীতে 1803 সালের দিকে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন বিভিন্ন পরীক্ষায় যে প্রাপ্ত ফলাফলগুলো পান তার উপর ভিত্তি করে তিনি পরমাণু সম্পর্কে একটি মতবাদ দেন যে প্রতিটি পদার্থ অজস্র ক্ষুদ্র এবং অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। এবং গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের সম্মানে তিনি এই একক কণাটার নাম দেন অ্যাটম, যার অর্থ হচ্ছে পরমাণু। তার মানে পরমাণুকে আর ভাগ করা যায় না, এটা আমরা বুঝলাম। কিন্তু পরে আবার প্রমাণিত হয় যে পরমাণুটাও আসলে অবিভাজ্য নয়, পরমাণুকে ভাঙলেও পরমাণুর চেয়ে ক্ষুদ্র কিছু কণা পাওয়া যায়। এই তিনটি প্রধান কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো এই চ্যাপ্টারটাতে আমরা এই পদার্থকে ভাঙলে যে পরমাণু পাই কিংবা এই পরমাণুকে ভাঙলে যে ইলেকট্রন, প্রোটন কিংবা নিউট্রন পাই তাদেরকে নিয়ে আলোচনা, এবং বিজ্ঞানী রাদারফোর্ড, বিজ্ঞানী বোর যে সকল পরমাণু মডেল দিয়েছেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা চলো সংক্ষেপে দেখে নেই যে এই চ্যাপ্টারটাতে আমরা কি নিয়ে আলোচনা করছি। খেয়াল করো, এখানে আমরা মৌলের ইংরেজি এবং ল্যাটিন নাম থেকে তাদের প্রতীক এবং সংকেত নির্ণয় করতে শিখব। অর্থাৎ আমরা যে মৌলগুলো বা মৌলিক পদার্থগুলো রয়েছে যেমন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, আমরা কিন্তু সব সময় তাদেরকে এরকম বাংলা অথবা ইংরেজিতে অক্সিজেন, হাইড্রোজেন এরকম বড় বড় অবস্থায় লিখব না, কারণ এটা সময় সাপেক্ষ এবং অনেক পরিশ্রমেরও ব্যাপার। তো এগুলোকে আমরা সংক্ষেপে নিয়ে আসবো তাদের প্রতীক এবং সংকেতের মাধ্যমে। যেমন অক্সিজেনকে ও দিয়ে প্রকাশ করা হবে, হাইড্রোজেনকে ক্যাপিটাল এইচ দিয়ে প্রকাশ করা হবে, এরকম। আমরা মূল কণিকার বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ একটু আগে যে বলছিলাম যে পরমাণুকে ভাঙলে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাই, তাদের নিয়ে আলোচনা। পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা নিয়ে আলোচনা করব, অর্থাৎ একটি পরমাণুতে কতটি, কোনো একটি পদার্থের কোনো একটি পরমাণুতে কতটি প্রোটন রয়েছে সেটাই তার পারমাণবিক সংখ্যা নির্ধারণ করে, এবং প্রোটন এবং নিউট্রনের সমষ্টিটা ভর সংখ্যা নির্ধারণ করে, যেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। পরমাণুর ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা, যেটা একটু আগে বললাম। রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের বর্ণনা নিয়ে আমরা কথা বলবো, এবং এই মডেল দুটির মধ্যে আমরা তুলনা করতে শিখব। উপশক্তি স্তর বা অরবিটালের ধারণা এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। এছাড়াও আমরা শিখব আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর, এবং সবশেষে আমরা খুবই মজাদার একটা টপিক দেখবো এই চ্যাপ্টারে, যেটার নাম হচ্ছে আইসোটোপ। এই আইসোটোপ কি এবং তার ব্যবহার কি কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো দেরি না করে অফিসিয়ালি এই চ্যাপ্টারটার মেইন টপিকগুলো আমরা শুরু করি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে মৌলিক পদার্থ। তাহলে চলো আমরা জেনে নিই মৌলিক পদার্থটা কি। যেই পদার্থকে ভাঙলে সেই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। এখন এই মৌলিক পদার্থ বলতে বা মৌল বলতে আমরা কাকে বুঝি?
যেমন আমরা একটু আগে লোহার কথা বলছিলাম, কিংবা তোমরা সবাই সোনা, রূপার বা তামার কথা শুনেছো। এই বিশুদ্ধ সোনা, রূপা কিংবা তামাকে তুমি যতই ভাঙো না কেন, সেখানে সেই পদার্থটি ব্যতীত অন্য কোনো পদার্থ পাবে না। তাহলে কথাটা কিরকম? কথাটা হচ্ছে, ধরো তুমি একটা বিশুদ্ধ লোহার টুকরাকে ভাঙতে চাচ্ছ, তাই তো? এই বিশুদ্ধ লোহার টুকরাকে তুমি যখন ভাঙতে থাকবে, তখন তুমি খেয়াল করবে যে তুমি সেই লোহা ব্যতীত আর কোনো পদার্থই পাচ্ছ না। তাহলে এজন্যই আমরা বলছি যে যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকেই বলা হচ্ছে মৌলিক পদার্থ বা সংক্ষেপে মৌল। এখন আমরা এখানে লিকুইড নাইট্রোজেন দেখতে পাচ্ছি। তার মানে নাইট্রোজেন আমরা জানি যে এটা হচ্ছে একটা গ্যাস, এটাকে লিকুইড ফর্মে মানে তরল অবস্থায় পাওয়া যায়। এখন এই লিকুইড নাইট্রোজেনকে তুমি যতই কি করতে থাকো, ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভাগ করতে থাকো না কেন, তুমি কি পাবে না? এইখানে নাইট্রোজেন ব্যতীত অন্য কোনো পদার্থ পাবে না। অর্থাৎ একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে ফোঁটাটুকু রয়েছে এখানকার তরল নাইট্রোজেনের, সেটাও নাইট্রোজেনই হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে মৌলিক পদার্থ বলতে আমরা আসলে সেই পদার্থগুলোকে বুঝবো যাকে ভাঙার পরে সেই পদার্থ ব্যতীত আর কোনো পদার্থ পাবো না। ভাইয়া, এরকম উদাহরণ কি শুধু নাইট্রোজেন? না, এরকম উদাহরণ শুধু নাইট্রোজেন নয়, এছাড়াও আমরা অনেক উদাহরণ দেখব। যেমন এখানে আমরা লাল কালারের ফসফরাস দেখতে পাচ্ছি, এখানে ফসফরাস দানা দেখানো হয়েছে। এখানকার ফসফরাস দানাগুলোকে তুমি যদি আরো ছোট ছোট অংশে ভাগ করো, তুমি কি ফসফরাসের দানাই পাবে, তাই তো? এখানে ফসফরাস ভেঙে তুমি কিন্তু অন্য কোনো পদার্থ বা অন্য কোনো মৌল পাবে না। তার মানে ফসফরাসও কি একটা মৌলিক পদার্থ। আরো উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি কার্বনকে। কার্বনের সম্পর্কে আমরা প্রথমেই বলে এসেছিলাম যে কার্বনকে আমরা যত ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙবো, আমরা কি কার্বনই পাবো। তার মানে এটা হচ্ছে যে এখানে কার্বন থেকে আমরা কার্বনকেই পাচ্ছি, যেটা হচ্ছে একটা মৌলিক পদার্থ বা মৌল। এর পরবর্তীতে আমরা অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনকে দেখতে পাচ্ছি। তার মানে এখানে অক্সিজেন হচ্ছে একটা গ্যাস, এবং এই অক্সিজেন গ্যাসকে ভাঙলে আমরা অক্সিজেন ব্যতীত অন্য কোনো পদার্থ পাবো না। এর পরবর্তীতে আমরা তড়িৎ খনন নলে হিলিয়াম এবং আর্গন গ্যাসকে দেখতে পাচ্ছি। এদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, তারা হচ্ছে মৌলিক পদার্থ কিংবা মৌল। এবার আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম হচ্ছে চকচকে দানাদার পদার্থ, যাদেরকে ভাঙলে আমরা ক্যালসিয়ামকে যদি ভাঙি তাহলে কি ঘটবে? সেখানে দানাদার ক্ষুদ্র বা খুবই ছোট আকৃতির ক্যালসিয়াম দেখতে পাবো, যেটাকে আমরা ক্যালসিয়াম পরমাণু বলবো। এমনকি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যে ম্যাগনেসিয়ামকে আমরা যখন ভাঙতে থাকবো তখন সেখানে ম্যাগনেসিয়াম ব্যতীত আর কোনো পদার্থ দেখতে পাবো না। তাহলে আমাদের আলোচনার যে মুখ্য বিষয়টা, এখানে সালফারকেও আমরা দেখতে পাচ্ছি যে সালফারও হচ্ছে কি একটা মৌলিক পদার্থ, যাদেরকে ভাঙার পরে আমরা সালফার ব্যতীত অন্য কোনো পদার্থ পাবো না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা এখানে মৌলিক পদার্থ নিয়ে আলোচনা করছি, যেখানে এই উদাহরণগুলো তোমাদের বইয়ের উদাহরণের সাপেক্ষে আলোচনা করা হয়েছে। এছাড়াও আরো অনেক মৌলিক পদার্থ রয়েছে যেগুলো আমরা দেখতে পাবো। যে তাহলে আমাদের মূল কনসেপ্টটা কি দাঁড়ালো? যে একটা মৌলকে তুমি ভেঙে ফেলার পরে ওই একই মৌলই পাবে, সেটা যতই ক্ষুদ্র দানাদার হোক না কেন। এবং আমরা জানি যে ভাঙতে ভাঙতে এমন একটা অবস্থায় আমরা চলে যাব যেখানে ওই কণাটিকে এর চেয়ে আর ছোট আকৃতিতে ভাঙা যাবে না, তখন সেই কণাটিকে আমরা বলবো কি পরমাণু। যেমন এখানে কার্বনের কথা বলা হচ্ছে যে কার্বনের টুকরাকে ভেঙে আমরা কার্বনই পাচ্ছি। এই পর্যন্ত আমরা 118টি মৌলের সন্ধান পেয়েছি। তার মানে তুমি বলতে পারো যে 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। এই 118টি মৌলের মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় 98টি মৌল। তাহলে বাকি মৌলগুলো গবেষণাগারে তৈরি করা হয়েছে। তার মানে আমরা আর্টিফিশিয়ালি তাদেরকে কেমিস্ট্রি ল্যাবে বানাই। তাহলে তোমাদের বইয়ের হিসাব অনুযায়ী 118টি মৌল, সেখান থেকে আমরা 98টা প্রকৃতিতে পাই। বাকি যে 20টি রয়েছে সেগুলো আমরা আর্টিফিশিয়ালি গবেষণাগারে কৃত্রিমভাবে প্রস্তুত করছি, এবং এজন্যই এই মৌলগুলোকে বলা হচ্ছে কৃত্রিম মৌল, তাই তো? এবার আমরা যৌগিক পদার্থে চলে যাই। তো ইতিমধ্যেই তুমি ধারণা করতে পেরেছো যে মৌলিক পদার্থ যেহেতু কি শুধুমাত্র যে পদার্থকে যখন আমি ভাঙবো মৌলিক পদার্থকে, তখন কি ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাবো না। কিন্তু আমাদের চারপাশে যে সকল পদার্থ রয়েছে সবগুলোই কি মৌলিক পদার্থ? না, সবগুলো মৌলিক পদার্থ নয়। যেমন একটু আগেই আমরা যে পানির কথা বলছিলাম, আগে আমরা সংজ্ঞাটা দেখে নিই যে যে সকল পদার্থকে ভাঙলে 2 বা 2-এর অধিক মৌল পাওয়া যাবে তাদেরকে যৌগিক পদার্থ বলে।
তার মানে তুমি বুঝতেই পারছো যে যৌগিক পদার্থ গঠন করতে গেলে আমাকে একাধিক মৌল ব্যবহার করতে হবে, অথবা তুমি এভাবেও চিন্তা করতে পারো যে একাধিক মৌলের সমন্বয়ে যৌগিক পদার্থ গঠিত হচ্ছে। এবার আমাদের পানির কথাই যদি আমরা বলি, যে পানির নমুনা সংগ্রহ করা হলে তুমি খেয়াল করবে যে রাসায়নিকভাবে বিশ্লেষণ করা হলে সব সময় সেখানে তুমি 2 ভাগ হাইড্রোজেন এবং 1 ভাগ অক্সিজেন পাবে। তার মানে আমি যদি সহজ ভাষায় বলতে চাই, পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুর সংখ্যার অনুপাতটা হচ্ছে কত? 2:1। তাহলে তুমি এভাবে চিন্তা করতে পারো জিনিসটাকে। আবার তোমাকে আমি এভাবে সংকেত আকৃতিতে দেখাতে পারি। সংকেত কি, এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিও ক্লাসে আলোচনা করব। এখন তুমি জেনে রাখো যে পানিকে এইভাবে প্রকাশ করা হয়, যেটা হচ্ছে কি H2O। এটা কোনটা কি ইন্ডিকেট করে আমি একটু পরেই বলছি। একটু খেয়াল করে দেখো, যেহেতু এখানে হাইড্রোজেন রয়েছে, আমি একটু আগে বলছিলাম যে আমরা প্রতীক বা সংকেত ব্যবহার করব। প্রতীক বা সংকেত ব্যবহারের কারণটা কি, তুমি বারবার কিন্তু হাইড্রোজেন কথাটা বা হাইড্রোজেন লেখাটা উল্লেখ করবে না, তাই তো? তুমি এখন ক্যাপিটাল এইচ বলতেই হাইড্রোজেন বুঝতে পারবে। তো এই প্রতীকের নামকরণটা কিভাবে ঘটে এবং কোনো পদার্থের ক্ষেত্রে, একাধিক পদার্থের যদি নামের প্রথম অক্ষর এক হয়, সেক্ষেত্রে আমি কিভাবে প্রতীকটা চিহ্নিত করব, সেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিও ক্লাসেই আলোচনা করব। এখন শুধু জেনে রাখো যে এই পানি গঠনে আমাদের হাইড্রোজেন এবং অক্সিজেন ব্যবহার হচ্ছে। তাহলে হাইড্রোজেনের প্রতীক হচ্ছে তার ক্যাপিটাল লেটার H, এবং অক্সিজেনের প্রতীক হচ্ছে তার প্রথম যেই ক্যাপিটাল লেটারটা, প্রথম যে লেটারটা তার, সেটাকে আমরা ক্যাপিটালে O দিয়ে প্রকাশ করছি, ক্যাপিটাল O। তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন এবং এটা হচ্ছে অক্সিজেন। এদের রেশিওটা কি? এদের রেশিওটা হচ্ছে 2:1। তার মানে একটু আগে যেটা বলছিলাম যে 2 ভাগ হাইড্রোজেন এবং 1 ভাগ অক্সিজেন মিলিত করে কি এক অণু পানি সৃষ্টি করা হয়। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া অণুটাই বা কি? পরমাণু তো আমরা জানলাম, অণু কি? তো এই অণু নিয়ে আমি পরবর্তী ভিডিও ক্লাসে আলোচনা করেছি। তুমি একটু আগে জেনে আসলে যে পরমাণু হচ্ছে কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এখন একই মৌলের দুটি কণা হতে পারে, দুটি পরমাণু হতে পারে। যেমন আমি একটু অণু কথাটা যেহেতু এখানে বলেছি, একটু অণু সম্পর্কে সংক্ষেপে তোমাদেরকে বলি। পরমাণু সম্পর্কে তুমি জেনে আসলে যে আমরা পরমাণু দেখে এসেছি। এখানে যদি বলি যে অক্সিজেন পরমাণু, তাই তো? তাহলে অক্সিজেন পরমাণুকে আমি O দিয়ে প্রকাশ করতে পারি। তার মানে অক্সিজেনের, আমি যখন অক্সিজেনকে ভেঙে ভেঙে একদম ক্ষুদ্রতম অক্সিজেন কণাটাতে চলে যাব, সেটাই হচ্ছে অক্সিজেনের পরমাণু। ঠিক আছে? এখন এরকম 2টা অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে ধরো O2 সৃষ্টি করলো, এটাকেই বলছি আমি অক্সিজেন অণু। তাহলে ভাইয়া কোনো অণু সৃষ্টির সময় আমরা কি এটা মনে রাখবো যে একই পদার্থের পরমাণু দিয়েই ওই অণুটা সৃষ্টি হবে? না, এমনটা নয়। তুমি ভিন্ন পদার্থ দিয়েও অণু সৃষ্টি করতে পারো। যেমন আমি যদি পানির কথা বলি, H2O, একটু আগে যেটা বলছিলাম, এই পানিতে কি কি আছে তুমি জানো? এখানে হাইড্রোজেন আছে আর এখানে অক্সিজেন আছে, তাই তো? তার মানে তুমি বুঝতে পারছো এই H2 কে ভাঙলে কি পাবে? তুমি 2টা হাইড্রোজেন পরমাণু পাবে। তাহলে তুমি খেয়াল করো, এক অণু পানি গঠনের জন্য, এটা হচ্ছে এক অণু পানি, এটা গঠনের জন্য কি লাগছে? 2টা হাইড্রোজেন পরমাণু লাগছে এবং কি একটা অক্সিজেন পরমাণু লাগছে, তাই তো? এবং এটাকেই বলছি আমরা কি? অণু। তার মানে অণু হচ্ছে একই পদার্থের পরমাণু সমন্বয়ে গঠিত হতে পারে, আবার ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণু সমন্বয়েও অণু গঠিত হতে পারে। একই পদার্থের ক্ষেত্রে আমরা দেখলাম এখানে O2 অক্সিজেন, যেখানে কি দুটাই অক্সিজেন পরমাণু। আর পানির অণুর ক্ষেত্রে আমরা খেয়াল করলাম কি, যে এখানে 2টা হাইড্রোজেন পরমাণু, আরেকটা হচ্ছে কি অক্সিজেন পরমাণু। তাহলে অণু সম্পর্কে আমরা একটু হালকা ধারণা পেলাম। পরবর্তী ভিডিও ক্লাসে অণু পরমাণু নিয়ে আমি আরো আলোচনা করেছি। এবার আমরা আরেকটা উদাহরণ দেখি যৌগিক পদার্থের, যেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের তুমি রেশিওটা যদি খেয়াল করো, কার্বন ডাই অক্সাইড কার্বন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত, এবং এখানে কার্বনকে আমরা C দিয়ে প্রকাশ করছি, অক্সিজেনকে O দিয়ে। তাদের প্রতীক এটা। এখানে কার্বন এবং অক্সিজেনের রেশিওটা হচ্ছে 1:2। তার মানে 1 ভাগ কার্বন এবং 2 ভাগ অক্সিজেনের সমন্বয়ে কি হবে? কার্বন ডাই অক্সাইড গঠিত হবে। এটাকে তুমি যদি একটু
ছোট ফরমেশনে বলতে চাও, মানে অণুপরমাণু আকৃতিতে বলতে চাও, তাহলে তোমাকে এভাবে বলতে হবে যে একটি কার্বন পরমাণু এবং দুইটি অক্সিজেন পরমাণু মিলিত হয়ে একটি কার্বন ডাই অক্সাইডের অণু সৃষ্টি করে। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখে নিই। এখানে দেখতে পাচ্ছি আমরা সালফার ডাইঅক্সাইড, যার সংকেতটা হচ্ছে SO2। এখন সংকেতটা বা কি? প্রতীকের কথা আমরা জানলাম, আমরা পরমাণু অণু সম্পর্কেও জানলাম। সংকেতটা কি? সংকেতটা হচ্ছে যে মৌলের নামকে, যেমন আমরা মৌলের সংক্ষিপ্ত রূপকে আমরা যেমন প্রতীক দিয়ে প্রকাশ করি, যেমন হাইড্রোজেন একটা মৌল, অক্সিজেন বা কার্বন একটা মৌল, তাদের কি সংক্ষিপ্ত রূপটা হচ্ছে প্রতীক, এই যে HOCA দিয়ে, এসব দিয়ে আমরা প্রকাশ করছি। এরকম যৌগিক পদার্থের যে সংক্ষিপ্ত রূপটাকে, তাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? সংকেত দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, যখন এখানে কার্বন সি বা অক্সিজেন ও, তখন এরা হচ্ছে প্রতীক। আর যখনই এটা কার্বন ডাইঅক্সাইড CO2, এই জিনিসটাকে আমরা বলছি কি? সংকেত। কার সংকেত? যৌগিক পদার্থ কার্বন ডাইঅক্সাইডের সংকেত। আর সিটা কি? সিটা হচ্ছে মৌলিক পদার্থ কার্বনের প্রতীক। ওটা কি? মৌলিক পদার্থ অক্সিজেনের প্রতীক। তো এই অণু, পরমাণু, সংকেত এবং প্রতীক নিয়ে আমি পরবর্তী ক্লাসটা, মানে পরবর্তী ভিডিও ক্লাসটা বানিয়েছি। তাহলে সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা বলি যে এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এখানে সালফার এবং অক্সিজেনের সমন্বয়ে এটা গঠিত, এবং সেখানে সালফার আর অক্সিজেনের রেশিওটা কত? রেশিওটা হচ্ছে 1:2। তাহলে আমরা বুঝতে পারলাম যে মৌলিক পদার্থ হচ্ছে এমন একটা পদার্থ যাকে ভাঙলে আমরা শুধুমাত্র ওই পদার্থই পাবো, কিন্তু যৌগিক পদার্থকে ভাঙলে আমরা 2 বা 2-এর অধিক মৌলিক পদার্থ পেতে পারি। এবং যৌগিক পদার্থ বা যৌগিক পদার্থকে সংক্ষেপে বলা হয় যৌগ। এই যৌগের ধর্মটা কিন্তু মৌলসমূহের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা হবে। কিরকম? এখানে হাইড্রোজেন বা অক্সিজেনের যেই ধর্মটা, তুমি পানিতে কিন্তু সেই ধর্মটা পাবে না। পানির ধর্মটা সম্পূর্ণ ভিন্ন। ঠিক আছে, একটা ভৌত অবস্থা দিয়ে আমি যদি তুলনা করি, এখানে সাধারণ যে আমাদের কক্ষ তাপমাত্রা, সেখানে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেনকে পাই গ্যাস হিসেবে, কিন্তু পানিটা কি? পানিটা হচ্ছে সাধারণ তাপমাত্রায় তরল। তার মানে তুমি বুঝতেই পারছো যে কি, মৌলের সমন্বয়ে যৌগ গঠিত হলেও মৌলে আর যৌগে একই ধর্ম বিরাজ করবে এমন কোনো কথা নেই। তাদের ভৌত অবস্থায় ভিন্নতা আসতে পারে, তাদের রাসায়নিক ধর্মে বা অবস্থায় ভিন্নতা আসতে পারে। এমনকি কার্বন ডাই অক্সাইডের কথাও যদি বলি, কার্বন এবং অক্সিজেন বা কার্বন বা অক্সিজেনের যে ধর্মটা, তুমি কার্বন ডাই অক্সাইডের সেই ধর্মটা পাবে না, সেখানে সম্পূর্ণ নতুন একটা ধর্ম পাবে। এর কারণটা কি? এর কারণটা ওই যে মনে আছে আমি রাসায়নিক পরিবর্তন, ভৌত পরিবর্তনের কথা বলে এসেছিলাম, এটার সাথে তুমি সম্পর্ক করতে পারো। তাহলে আজকের ভিডিও ক্লাসে আমরা চ্যাপ্টার 3 স্টার্ট করলাম এবং দেখলাম যে এই চ্যাপ্টার 3-তে আমরা কি কি টপিক নিয়ে আলোচনা করব, এবং আজকে আমরা মৌলিক এবং যৌগিক পদার্থ বা যথাক্রমে মৌল এবং যৌগের বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা অণু, পরমাণু, প্রতীক, সংকেত ইত্যাদি নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।